আমরা প্রথম ক্লাসের দিকে শিখেছিলাম কমিউনিকেশন নিয়ে। একটা ভালো কমিউনিকেশন কিভাবে একজন মানুষের জন্য উপকার আসতে পারে, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কমিউনিকেশনটা আমাদের একসাথে অনেক ইম্পর্টেন্ট। কারণ ভালোভাবে যদি ক্লিয়ার আমরা কমিউনিকেশন করতে না পারি, আমরা কোনো কিছুই পারফেক্টলি করতে পারবো না। সেটা প্রফেশনাল লাইফ হোক, পার্সোনাল লাইফ হোক, কোনো ক্ষেত্রেই। এই কারণে সব ক্ষেত্রেই অ্যাকচুয়ালি কমিউনিকেশন খুব প্রচন্ড পরিমাণে প্রয়োজনীয় একটা জিনিস। বেটার কমিউনিকেশন। আচ্ছা, কমিউনিকেশনের ক্ষেত্রে কি কি ভুল করি আমরা, এটা বলতে পারবেন? নিজের ভুলগুলো। প্রথমত হ্যাঁ, বলেন। প্রথমত আমরা ক্লিয়ার করে মানে আমাদের ইন্টেন্টটাকে ক্লিয়ার করে প্রকাশ করি না। হুম। আমরা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছি বা আমি কি চাচ্ছি সেটা আমি পরিষ্কার ভাবে আরেকজনকে উপস্থাপন করি না। হয়তোবা আমি আনফিনিশড বলি বা অর্ধেকটা জানাই আরেকজনকে, তো এটা খুব বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় নেক্সটে। কারণ আমি যেটা চাচ্ছি সেটা যদি যাকে বলতে চাচ্ছি সে বুঝতে না পারে, তাহলে কাজের ফিডব্যাকটা ঠিক মতো আসবে না। ধন্যবাদ। একজন ইঞ্জিনিয়ারকে বয়লারে কোন কোন দায়িত্ব পালন করতে হয় এই সম্বন্ধে কারো ধারণা আছে এখানে? এনিওয়ান? কারো ধারণা নাই? বয়লারের একজন ইঞ্জিনিয়ারকে বয়লারের অপারেশন, মেনটেনেন্স এবং ইউটিলাইজেশন এই সকল বিষয়ে ধারণা কাজ করতে হয়। একটা বয়লার কি শুধু চললেই হবে না, সেটা ইফেক্টিভলি কাজ করতেছে কিনা সেটাও তাকে খেয়াল করতে হবে। কত ভালো, আরো কত বেটার এফিসিয়েন্সিতে কাজ করতে পারবে, এই জিনিসটা কি করলে এটা সম্ভব হবে, এইটা তাকে খেয়ালে রাখতে হবে। লগ লগ মেনটেন করতে হবে, ডাটা মেনটেন করতে হবে। আচ্ছা, বয়লারের ইকোনোমাইজার কি কাজে ব্যবহার করা হয় বলতে পারবেন কেউ? ওয়েস্টেজ এনার্জি কমানোর জন্য আমাদের বয়লারে যখন যে আমার প্রাথমিকভাবে আমি স্টিমটা বা ওয়েস্ট গ্যাসটা ইউজ করার পরে যেটা বের হয়ে যাচ্ছে, ওইটাকে যদি আমি প্রি হিটেড ভাবে মানে ওই গ্যাসটাকে দিয়ে যদি আমার নতুন ইনপুট যেটা আসতেছে সেটাকে আমি প্রি হিট করতে পারি, তাহলে আমার এনার্জি সেভ হবে, কস্ট সেভ হবে। এই কাজটার জন্য ইকোনমাইজারটা ব্যবহার করা হয়। আর কেউ বলতে পারবেন? ইকোনোমাইজার স্যার সম্বন্ধে বলতে বয়লার পারবেন এমন কেউ নাই স্যার এখানে? বয়লার স্যার বলতেছি স্যার। স্যার বয়লার ইকোনমাইজার হচ্ছে তাপ বিনিয়োগকারী যন্ত্র স্যার একটা, যা হুম। আপনার বয়লারে চিমনি দিয়ে বের হয়ে যায় গরম হাওয়া, মানে ধোঁয়া আর কি স্যার। ফ্লো গ্যাসের মাধ্যমে পরিতক্ত তাপ ব্যবহার করে বয়লারের ফিট ওয়ার্কে পানির, মানে পানির পাম্প থেকে আসা ঠান্ডা পানিকে উত্তপ্ত করে। এবং আপনার একটি সাধারণত বয়লারের ফ্লো গ্যাস স্থাপন করার কি। আর সহজভাবে স্যার আছে বলতে গেলে, যে তাপ চিমনি দিয়ে, মানে যে তাপগুলা চিমনি দিয়ে দিয়ে পরিবেশে গিয়ে নষ্ট হতো, সে তাপগুলা ইকোনমাইজার দিয়ে মানে পানি গরম করতে ব্যবহার করা হয়। আর কেউ? বয়লারের ডিআইডর ট্যাঙ্ক আর বয়লারের ফিড ট্যাঙ্ক, এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? স্যার বুঝি না, একটু যদি বলতেন। বয়লারের ডিআইডর ট্যাঙ্ক আর বয়লারের ফিড ট্যাঙ্ক, এই দুইটার পার্থক্য কি?
কেউ জানেন না? আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো করতেছি এগুলো মূলত আপনাদেরকে ইন্টারভিউ করে ধরা হবে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখানে বলতে না পারেন, আর 3টা দিন ক্লাসের পরে আপনাদের সাথে আমার হয়তো বা ওইভাবে আর যোগাযোগ হবে না, এভাবে কথা বলার মতন সুযোগও হবে না। তো সেই ক্ষেত্রে 3 দিন পরে গিয়ে, এখন যদি না বলতে পারেন 3 দিন পরে গিয়েও কোনো জায়গায় ইন্টারভিউ বলতে পারবেন না, ঠিক আছে? যদি এরকম মনে হয় যে আমি জানি কিন্তু আমি মহাজ্ঞানী হয়ে গেছি, কাউকে বলবো না এসব কথা, তাহলে সেই ক্ষেত্রে আপনি পিছিয়ে থাকবেন। কারণ পৃথিবীতে কথা বলতে পারাটাই সবচেয়ে বড় দক্ষতা, ঠিক আছে? বয়লারের ব্লো ডাউন ভালভ কি কাজ করে কেউ বলতে পারবেন? স্যার বয়লারের ব্লো ডাউন ভালভ হচ্ছে আপনার বয়লারের যে অপদ্রব্য নিচে জমা আছে ওগুলো স্যার ড্রেন লাইনে বাইরে হওয়ার জন্য মানে ব্লো ডাউন ব্যবহার করা হয়। আর কেউ? স্যার ব্লো ডাউন ভালভ এমন একটি স্যার ভালভ যেটা দিয়ে বয়লারে ব্লো ডাউন করা হয়। জি বলেন, আর কেউ? এটা ওয়ান কাইন্ড অফ ড্রেনেজ সিস্টেম। যখন একটা বয়লার অপারেট করা হয়, আহ, আমরা ওয়াটার ট্রিটমেন্ট করার পরেও কিছুটা ডাস্ট, ফরেন পার্টিকেলস, ময়লা, ডার্ট এগুলা জমা হয়। সেগুলাকে যদি কন্টিনিউ বের না করা হয় তাহলে এটা বয়লারের ক্ষতি সাধন করবে, এবং শুধু বয়লারের ফিজিক্যাল ক্ষতি না, বয়লারের পারফরমেন্সের উপরেও এটা প্রভাব ফেলবে। তো এই বাল্বটাই হলো যে সেই ড্রেন করার জন্য ইকুইপমেন্ট, যেটা দিয়ে আমরা এই যে জমে থাকা ওয়েস্টেজ গুলো সেগুলোকে বের করে ফেলবো। আর কেউ? আসসালামু আলাইকুম। জি বলেন না। সহজ কথায় বলতে গেলে বয়লারের ব্লো ডাউন ভালভ হলো বয়লারের ভেতরে জমে থাকা ময়লা, ক্ষতিকারক খনিজ পদার্থ বের করে দিয়ে পানি পরিষ্কার রাখার জন্য কাজ করে। আরে না, আচ্ছা, ঠিক আছে। বয়লারে কি পরিমাণ স্লাজ তৈরি হইলে তারপরে স্কিল রিমুভ করতে হয় বা স্লাজ গুলা রিমুভ করতে হয় কেউ বলতে পারবেন? আচ্ছা, বয়লারে ব্লো ডাউন কখন করতে হয় কেউ বলতে পারবেন? স্যার বয়লারের যখন স্যার এই আপনার বয়লারের নিচে আপনার এই যখন আপনার এই টিডিএস বা আয়রনের পরিমাণ বেশি জমে যায়, বা আপনার বয়লারের এই আয়রন পানির যেমন আয়রনও বেশি থাকে, টিডিএস বেশি থাকে, পিএস বেশি থাকলে বয়লারে একটা অপদ্রব্য বা খনিজ এক জমায়, নিচ দিয়ে জমে যায়। মানে যখন আপনার হচ্ছে স্টিম যখন তৈরি হয় পানি তো কমে যায়, কমে যাওয়ার ফলে মানে অনেক অপদ্রব্য তখন নিচ থেকে থেকে যায়, নিচ থেকে যাওয়ার কারণে আপনার এগুলো ব্লো ডাউন মাধ্যমে ড্রেন লাইনে বের করে যাচ্ছে স্যার, আর কেউ? যাতে আপনার বয়লারের বডিতে বা পাইপ লাইনে কোনো ধরনের কোনো স্যার যাতে আয়রন বা কোনো তাকে ব্লো ডাউন না হয় আর কি, বা মরিচা না পড়ে। আর কেউ বলতে পারবেন? বারবার আমাকে আর কেউ করা লাগে কেন? আপনারা কি মানে শিখতে আসেন না এখানে? এই কয়েকজন বাদে আর কেউ শিখতে আসেন না এখানে, এমনি এমনি আসছেন? বয়লারে সুপার হিটার কি কারণে ব্যবহার করা হয় বলতে পারবেন কেউ? মানে আপনারা আপনাদের নিজেদের অবস্থানগুলো বুঝতে পারতেছেন যে আপনাদের কি পরিমাণ গ্যাপ আছে? আমি শুধু ক্লাসগুলো করাইছি, আপনারা পড়েনও নাই, এ সম্বন্ধে জানার চেষ্টাও করেন নাই, শুধু ক্লাসে উপস্থিত ছিলেন প্রেজেন্ট দেওয়ার জন্য, তারপরে বের হয়ে চলে গেছেন, আর কোনো নিজেদের কোনো অ্যাক্টিভিটি নাই। এরকম হইলে তো কোর্স এরকম আরো 8-10টা করলেও আপনারা কিছু শিখতে পারবেন না। বয়লারের পানির পিএইচ কি কেউ বলতে পারবেন?
আমি বলতে পারবো স্যার ইনশাল্লাহ। বলেন। পাওয়ার অফ হাইড্রোজেন বয়লারের পানির পিএইচ স্যার 10.5 থেকে 11। কি এটা 10.5 থেকে 11 পিপিএম স্যার। ppm? জি। পানির pH ppm হয়ে গেল কিভাবে ভাই? কিছু নাই, কিছু নাই। পানির TDS কি কেউ বলতে পারবেন? জি স্যার, টোটাল ডিজলভ সলিড। হুম। এটা হচ্ছে পানির টিডিএস। আর স্যার এটা বয়লারেরটা না ফিড ওয়াটারটা স্যার? ডিজলভ সলিড জিনিসটা কি? ডিজলভ সলিড হচ্ছে পানির ভিতর বিভিন্ন ধরনের ইম্পিউরিটিস, অর্থাৎ আলোকনা হতে পারে বা আহ, অপদ্রব হতে পারে। এই হুম। এটাকে ডিজলভ সলিড কেন বলা হয়? আমি ক্লাস করছি। স্যার পানির মধ্যে দ্রবীভূত থাকে তাই ডিজলভ সলিড বলা হয়। TDS এর রেঞ্জ কত রাখা লাগে বয়লারে? এটা যদি নিম্নচাপ বলা হয় তাহলে 1500 থেকে 3500 ppm, আর যদি নিম্ন মানে উচ্চচাপ বলা হয় লেস দ্যান 100। আচ্ছা, আপনাদের যে অবস্থা দেখতেছি, আপনারা সামনে আর 3টা ক্লাসের পরে পরীক্ষা নেওয়া হবে। তো ভাইবা পরীক্ষায় যদি ফেল করেন তাহলে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে এইখানে শুধুমাত্র আসছেন আর গেছেন, চলে গেছেন, কোর্স শেষ হয়ে গেছে মানেই যে আপনি সার্টিফিকেট পাবেন তেমনটা না। সার্টিফিকেট পাইতে গেলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট নিতে হবে। আর গত দিন যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে এভাবে কিন্তু সামনের দিন পরীক্ষা নেওয়া হবে না। সুতরাং অবশ্যই আপনারা যারা এখনো লেখাপড়া করেন নাই, ইয়া দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, পিডিএফ দেখে বয়লারের বই টই যেখানে যেভাবে পড়ে তারপরে এসে পরীক্ষা দেবেন, ঠিক আছে? পানির হার্ডনেস স্যার কি কেউ পরীক্ষা বলতে পারবেন? কবে হবে স্যার? পরীক্ষার ডেট পরে জানাবো। পানির হার্ডনেস কি কেউ বলতে পারবেন? জি স্যার, পানির হার্ডনেস হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট জাতীয় উপাদানগুলো পানির সাথে মিশে থাকলে একে হার্ডনেস বলা হয়। মানে হার্ডনেস উপস্থিতি আছে এটা বোঝা যাবে। সেটার স্যার 0 থেকে ম্যাক্সিমাম, বয়লার যদি বিভিন্ন হতে পারে, তবে 0 থেকে ম্যাক্সিমাম হচ্ছে 5 ppm এর মধ্যে থাকে স্যার, রাখলে ভালো। এটা হচ্ছে ফিড ওয়াটারের জন্য। এবং বয়লারের ভিতরে পানিটা থাকে যেটা আমরা ব্লো ডাউন করি, সেটার ভিতরে ম্যাক্সিমাম 5 ppm এর বেশি থাকা ঠিক না স্যার। ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের উপস্থিতি হচ্ছে পানির হার্ডনেস। আর কেউ? টোটাল কোর্স জুড়ে এই 2-3 জনই মূলত একটু ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, আয়ন, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের আয়ন যখন পানিতে উপস্থিত থাকে তারপর এই অবস্থাটাকে আমরা পানিকে মানে হার্ডনেস থাকা বা হার্ড এন্ড ওয়াটার বলা হয়। কারণ এই দুইটা আয়ন যখন পানিতে উপস্থিত থাকে এরা হিট খুব পরিমাণে অ্যাবজর্ব করে নেয়। একটা রেগুলার বা নর্মাল ওয়াটার হার্ডনেস না হওয়া অবস্থায় ওয়াটারকে আমরা যদি হিট দিয়ে স্টিমে রূপান্তর করতে চাই তাহলে আমাদের যতটা তাপের প্রয়োজন হইতো এই এই দুইটা আয়ন থাকার কারণে আরো বেশি পরিমাণে প্রয়োজনীয়তা হবে। তাই এই কারণেই হলো মূলত হার্ডনেস পরিমাপ করা, এবং এটা যদি সহনীয় পর্যায়ে বেশি থাকে ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে কমিয়ে আনা ব্যবস্থা করা হয়।
আচ্ছা, স্যার আমি কিছু বলবো স্যার। বলেন বলেন, বলার জন্যই তো সুযোগ দিছে আজকে। ও আচ্ছা স্যার, আমি জানি না, মাত্র ই করছি। আচ্ছা যাই হোক, হার্ডনেস স্যার, এই হার্ডনেসের কারণে বয়লারের টিউবে স্কেলের স্কেল হয়, স্কেল ডিপোজিট হয়। এই স্কেল যখন হবে তখন বয়লারে যে স্টিম প্রডিউস হবে, আমরা ভালোভাবে বুঝতে পারবো না যে টেম্পারেচার টেম্পারেচারটা বেশি ফল করবে। ফল করবে না স্যার, অ্যাকচুয়ালি টেম্পারেচারটা বেশি দেখাবে। আর স্টিম প্রডিউসে আমাদের যে ফুয়েল কস্ট এটা বেড়ে যাবে, কারণ স্টিমের যে পানি থেকে স্টিম হওয়ার যে একটা প্রবণতা, ইভাপোরেশন হওয়ার যে একটা ক্ষমতা, সেটা কমে যাবে করোজনের স্কেলের কারণে। এছাড়া এই স্কেলের কারণে টিউবের যে মেটেরিয়ালস, এই মেটেরিয়ালসটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, করোজন হবে, এবং এক সময় ফুটা হয়ে বা ছিদ্র হয়ে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কিছু স্যার, যেমন এই হার্ডনেসকে যদি আমরা রিমুভ করতে চাই, পানির হার্ডনেস একটা সহনীয় পর্যায়ে নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম যে ডাব্লিউটিপি ইউজ করি, আমরা ডাব্লিউটিপি তে পানি ট্রিটমেন্ট করি, সেখানে আমরা রেজিন থেকে, এটা আমরা রেজিনের সাথে সল্ট, ইন্ডাস্ট্রি সল্ট, সোডিয়াম ক্লোরাইড, এটা ব্যাকওয়াশ করে আমরা এই হার্ডনেসকে কমাইতে পারি। ব্যাকওয়াশের গুড, সুন্দর বলছেন। অ্যালকানিটি কি কেউ বলতে পারবেন? অ্যালকানিটি জি স্যার, ইনশাল্লাহ আমি বলবো। বলেন বল। অ্যালকাইনিটি স্যার, এটা হচ্ছে স্যার, আমি এই মুহূর্তে ভুলে গেছি স্যার, আমার মনে আসছিল। আচ্ছা, আর সরি কেউ? স্যার, আমি একটু পরে স্যার বলি স্যার। স্যার অ্যালকালিনিটি হলো পানির মধ্যে যে ক্ষারের পরিমাণ, এটা হলো অ্যালকালিনিটি। পানির পিএইচ যদি 7-এর উপরে হয় তাহলে পানি অ্যালকালিনিটি নির্দেশ করে। হ্যাঁ ঠিক আছে। সুন্দর। আর কেউ? স্যার অ্যালকাইনিটি এটা, স্যার হ্যাঁ, অ্যালকাইনিটি এটা ডিপেন্ড করে হচ্ছে টিডিএস এর উপরে। আমার বয়লারের টিডিএস এর যে একটা ভ্যালু আছে, 1500 থেকে 3500, এই যে ভ্যালু, সেটার 20 থেকে 15% অ্যালকালিটি বয়লারে সহনীয় পর্যায়ে মানে গ্রহণযোগ্য অ্যালকাইনিটিটা। এর বেশি হয়ে গেলে এটা বয়লারের যে মেটেরিয়ালস আছে বা পার্টস আছে, টিউব আছে, এগুলোর জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় অ্যালকাইনিটি। কি ক্ষতি করতে পারে? এটা স্যার করোজন করে স্যার। পরিবেশন করে অ্যালকানিটিতে? জি স্যার, অ্যালকাইনিটি করোজন করে। আর কেউ? অ্যালকালিনিটি বলতে বোঝেন তো একটা পানির আহ, পানি বা যে কোনো লিকুইডের অ্যাসিডের বিরুদ্ধে কাজ করার ক্ষমতাকে বোঝায়। Just আমরা জানি যে অ্যালকাইন অথবা ক্ষারক এবং অ্যাসিড যদি একসাথে বিক্রিয়া করে তাহলে নিউট্রাল হয়, কিন্তু একটা পানি কতটা অ্যালকালিন আছে সেটা নির্দেশ করে সে কতটা অ্যাসিডের এগেনস্টে কাজ করতে পারবে। এবার যদি একটা পানি বেশি অ্যালকাইট হয় তাহলে এটা যখন হিটেড হবে তখন এটা বিক্রিয়া শুরু করবে মেটাল বডির সাথে, এবং এই বিক্রিয়ার ফলস্বরূপ আমাদের মেটাল বডিতে ক্ষয় সৃষ্টি হবে, উইক হয়ে যাবে স্ট্রাকচার, জি, এবং মোট কথা করোজন হবে। রেজাল্টে রেজাল্টে বিস্ফোরণ বা দুর্ঘটনা ঘটতে পারে। বয়লারে অক্সিজেন কি কি সমস্যা তৈরি করতে পারে বলতে পারবেন? অক্সিজেন বয়লারে বয়লারে স্যার কি কি সমস্যা অক্সিজেন, করে? রাস্ট তৈরি করবে প্রচন্ড পরিমাণে। হুম, রাস বা মরিচা তৈরি করবে এবং করোজনও করবে স্যার। আচ্ছা, আপনারা দুইজন বাদে ক্লাসে কি আর কেউ নাই? বাদ বাকি যারা আসছেন তারা কি এমনিতে মানে এখানে নাটক দেখতে আসছেন? আপনারা কিছু শিখতে আসেন নাই?
প্রথমে বললাম যে কথা বলতে পারা অন্যতম একটা দক্ষতা, হ্যাঁ। সবাই কথা বলতে পারে না, কিন্তু আপনাকে চাকরি পেতে হলে কথা বলতে হবে। ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি আপনি ভ্যাস খায়া তাকায়া থাকেন, তাহলে আপনাকে চাকরি দেবে না। কিংবা কোনো একটা জায়গায় গিয়ে যখন আপনি প্রশ্নের সম্মুখীন হবেন, তখন চুপ করে বসে থাকলে আপনাকে ওইখানে এলাও করা হবে না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কথা বলতে পারতে হবে। কম পারেন, বুঝেন নাই, শিখছেন, সামান্য বুঝেন, সামান্য মনে আছে, সমস্যা নাই তো, সামান্য দিয়ে শুরু করতে হবে। অক্সিজেন রিমুভ করা হয় কিভাবে বলতে পারবেন কেউ? অক্সিজেন পানি থেকে রিমুভ করা হয় সোডিয়াম সালফাইড ইনজেকশন। আচ্ছা, সোডিয়াম সালফাইড। এসওপি কি কেউ বলতে পারবেন? জি স্যার স্যার। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। প্রসিডিউর। এসওপির কারণ যে প্রয়োজনীয়তা কি? বললাম এসওপির বুঝি নাই স্যার। প্রয়োজনীয়তা কি? স্যার নেটওয়ার্ক স্যার ব্যাটারি খায় আসতে স্যার। এসওপির দরকারটা কি? ও আচ্ছা, এসওপির দরকার হচ্ছে স্যার, একটা বয়লার একজন লোক যে যাবে, আমি মনে করেন আমি একটা আননোন অপরিচিত ব্যক্তি বয়লার জন্য, আমি বয়লারে গিয়ে দেখবো যে আসলে বয়লারটা চালাতে হবে কিভাবে। যদি এসওপি থাকে তাহলে এসওপি ওই প্রসিডিওরটা দেখে দেখে আমি বয়লারটা রান করতে পারবো, যদিও আমাকে দিবে না, কিন্তু এটা একটা procedure। এটা হচ্ছে ওর আগে চালু করার আগে কোন কোন ভালভ করতে হবে, কোনটা খুলতে হবে, বা পানি লেভেল ঠিক আছে কিনা, এছাড়া বার্না দিব সেটা রেশিও এগুলো ঠিক আছে কিনা, ফিট পাঞ্চ কিনা, এই যে এগুলোই হচ্ছে এপি। আর এপির রানিং অবস্থা কিছু কাজ বলে, সেই ক্ষেত্রে আর ইঞ্জিনের প্রেসার কেমন আছে, প্রকার আছে কিনা, সেটাও এসওপি থেকে পাওয়া যায়। আর এসওপি এর জন্য স্যার এসওপি না থাকে আমরা বয়লারের অনেক কিছু থেকেই অজান্তে থাকে যাবো, অর্থাৎ বুঝতে পারবো না যে আসলে আমরা একটা নিয়মের মধ্যে কাজ করতে পারবো না, একটা নিয়মের মধ্যে কাজ যদি না করি তাহলে বয়লারের বিভিন্ন সমস্যা হতে পারে। আমার অজান্তে আমার জানা নাই, কিন্তু এমন এক হয়ে যাচ্ছে যে আমার জানতে পারতেছি না। কিন্তু এসব যদি জানা থাকে তাহলে স্যার সেগুলো লক্ষ্য আসে যে একটা আমি ওইটা জিনিসটা দেখিনি, আমার মনে নাই, চটকে যা দেখলাম, এইরকম আর কি হবে স্যার। এসিপি থেকে পাওয়া যায়, এসিপি থেকে আরো অনেক কিছু আছে, সেফটি পাওয়া যায় যে এই সুইচে বা দুর্ঘটনা ঘটলেই কি করতে হবে, তৎক্ষণাৎ একটা কাজ যে এমার্জেন্সি সিচুয়েশন কি করতে হবে, এটাও এসিপি থেকে পাওয়া যায়। আসলে গুছিয়ে বলতে পারলাম না স্যার এসিপি জিনিসটাকে, সরি। আর কেউ বলতে পারবেন? স্যার এসওপি হলো কোনো মেশিন বা যন্ত্রাংশ সঠিকভাবে পরিচালনা করার পদ্ধতি, যার মাধ্যমে মেশিন থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় এবং আসলে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই। প্রত্যেকটা মেশিন চালানোর জন্য একটা ওয়ে থাকে, যেটা স্ট্যান্ডার্ড বা নিরাপদ এবং উত্তম ব্যবস্থা যেটা বলা হয়। এখন আমরা যতই অভিজ্ঞ হই না কেন, আমরা হয়তো বা অনেক বিষয়ে কাজ করি, সে বিষয়ে আমরা এক্সপার্ট হতেই পারি, কিন্তু যে যে একটা মেশিন যখন তৈরি করা হয়, শুধুমাত্র বয়লারের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে, তো এটার একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর যারা তৈরি করে মেশিনটা, তারাই নির্ধারণ করে যে ঠিক কিভাবে এই মেশিনটাকে যদি রান করা হয়, চালানো হয়, ব্যবহার করা হয়, তাহলে সে সেফ ভাবে সর্বোচ্চ আউটপুটটা দিতে পারবে। তো এসওপি হলো সেই গাইডলাইনটা যেটা নিশ্চিত করবে যে হ্যাঁ, আমি যদি এই প্রসিডিউর গুলো ফলো করি তাহলে একটা সার্টেন পসিবিলিটি আছে যে আমি সেফলি
এই মেশিনে সর্বোচ্চ আউটপুটটা নিয়ে আসতে পারবো। আচ্ছা, ঠিক আছে। বয়লার বিস্ফোরণ কেন হয় বলতে পারবেন কেউ? High pressure, low water level, weak design and weak structures. আর কেউ? জি স্যার, বয়লার বিস্ফোরণের বেশ কয়েকটা কারণের মধ্যে যেগুলো আছে, যদি হাই প্রেসার এবং সেই সময় যদি আমাদের সেফটি ভালভটা কাজ না করে, সেই ক্ষেত্রে বয়লারটা বাস্টিং পর্যায়ে যেতে পারে। আরো কিছু আছে, যেমন বয়লারের যে বার্নার আছে, এই বার্নারের ওয়াটার লেভেল যদি সার্টেনলি কমে যায়, আমরা যদি না দেখি, সেই ক্ষেত্রে যদি আমাদের বার্নারটা কন্টিনিউয়াসলি রানিং থাকে, সেই ক্ষেত্রে টেম্পারেচারটা হিউজ পরিমাণ বেড়ে যাবে বয়লারের ভিতরে, যার কারণে বাস্টিং হইতে পারে। স্যার আমি বলি, জি। স্যার বয়লার আসলে বেশ গুরুত্বপূর্ণ। বয়লার বিস্ফোরণের কারণ হচ্ছে পানির স্তর স্যার কমে যাওয়া। দ্বিতীয়ত স্যার তারপর আপনার হচ্ছে বয়লারের অতিরিক্ত প্রেসারে অতিরিক্ত চাপ মানে প্রেসারের চাপ তৈরি করা। আর হচ্ছে মরিচা বা খই আপনার পানির হার্ভেস্টের পরিমাণ বেশি থাকলে বা বয়লারের আপনার হইলে মরিচা এবং ক্ষয় হয়ে যায়, কারণে বিস্ফোরণ হয়। আর স্যার বিশেষ করে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দিয়ে যদি বয়লারের আমি প্রতিনিয়ত যদি চেকলিস্ট যেটা তৈরি করতে চেক না দিয়ে, বা বার্নের সমস্যা থাকতে পারে, এসকল বা আস্তরণ জমে বা ফান্ডিসাইড জমে যেতে পারে। ঠিক আছে। আর কেউ? আর কেউ বলতে পারবেন? বিস্ফোরণ প্রতিরোধে আমরা কি কি করতে পারি কেউ বলতে পারবেন? বিস্ফোরণ প্রতিরোধ করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হলো আমাদের প্রযুক্তিগত কিছু সমাধান ইউজ করা যায়, পিএলসি সিস্টেম ইউজ করা যায়, যিনি কথা বলতেছেন তিনি শুধু সেন্সর থেকে অনেক সেই সেন্সর গুলাই মাইক্রোফোন অন করে রাখেন, বাদ বাকিরা মাইক্রোফোন অফ করে দেন, সাউন্ড আসতেছে। জি, কন্টিনিউ করেন। যেটা বলতে চাই স্যার, যে এটা প্রতিরোধ করতে গেলে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায়, বিভিন্ন স্টেপ আমরা প্রযুক্তিগত স্টেপ নিতে পারি। পিএলসি সিস্টেম ইউজ করা যায়, সেন্সর ইউজ করা যায়, আমরা সেফটি ডিভাইস ইউজ করতে পারি, তারপরে আমরা অডিট করতে পারি বিভিন্ন, যেটা এনশিওর করবে যে বয়লারের অবস্থা, মানে বয়লার ফিজিক্যালি ঠিক আছে কিনা এবং বয়লারের অপারেশনটা সঠিকভাবে করা হচ্ছে কিনা। আমরা লগবুক মেনটেন করতে পারি, যেটা রেকর্ড রাখবে যে কখন কোন কাজটা করা হচ্ছে, যাতে আমরা লগবুক দেখেও বুঝতে পারি যে আসলে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা। রেগুলার মেইনটেনেন্স করা, চেকলিস্ট মেইনটেইন করা, আর ট্রেনিং করানো, আমাদের যারা বয়লার পরিচালনা করবে তাদেরকে ট্রেনিং দেওয়া, জ্ঞান দেওয়া যে কি করে সঠিকভাবে সেফলি কাজ করতে পারা যায়। স্যার আমি একটু বলবো স্যার। বলেন। বয়লার বাস্টিং প্রতিরোধের জন্য সর্বপ্রথম যেটা দরকার, আমাদের WTP থেকে যে পানিটা আসে অর্থাৎ ফিড ওয়াটার, এই ফিড ওয়াটারকে আমাদের যে যে প্যারামিটার দরকার সেগুলো অবশ্যই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তাছাড়া যে কোনো একটা নির্দিষ্ট সময় পরে আমাদের বয়লারটা বিভিন্নভাবে ফেলার হয়ে বাস্টিং হবে। দ্বিতীয়ত স্যার হচ্ছে আমাদের যে মরবি সেন্সর, লেভেল সেন্সর আছে, যেগুলো মডার্নাইজ বয়লার, এই মরবি সেন্সর গুলো আসলে ঠিকভাবে কাজ করে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর মেনটেনেন্স উইকলি বা ডেইলি এবং মান্থলি এই মেনটেনেন্স গুলা পর্যাপ্ত সময় দিয়ে করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে অপারেটর থাকা যেই থাক, যে চেক লিস্ট গুলা আমাদের নিয়মিত যে চেক করতে হয়,
এই চেকলিস্ট গুলা নিয়মিত করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ইয়ারলি অথবা 6 মাস পর পর যে হাইড্রোলিক প্রেসার টেস্ট, এই টেস্ট গুলো করতে হবে। বয়লারে টিউবে কোনো স্কেল জমছে কিনা, সেটা যদি জমে থাকে সেটা থেকে আমাদেরকে রিমুভের জন্য কেমিক্যাল ইউজ করতে হবে, ডজিং সিস্টেমে কেমিক্যাল ইউজ করতে হবে, অথবা ইয়ারলি সিস্টেমে এই স্কেল গুলোকে রিমুভ করার জন্য টোটাল বয়লারে কেমিক্যাল দিয়ে যে 2-3 দিন সময় লাগে, এই সময়ের মধ্যে আমাদেরকে বয়লারের টিউবের স্কেল গুলোকে রিমুভ করতে হবে। ঠিক আছে? এগুলো করা যেতে পারে স্যার, বাড়তে প্রতিরোধ হিসেবে। জি, বুঝতে পারছি। বয়লার যখন আমরা ব্যবহার করব, তখন যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশন তৈরি হয়, তখন কি করতে হবে আমাদের? ইমার্জেন্সি আগে স্যার আমাকে সবকিছু নিরাপত্তা মেনটেন করে বলতে থাকেন। জি স্যার, হ্যাঁ। যদি এমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায়, বয়লারে আমাকে কোনো একটা অ্যালার্ম দিচ্ছে যে একটা সমস্যা দেখা দিছে, সেই ক্ষেত্রে যদি আমার দেখা যায় যে এই এমার্জেন্সিটা আসলে কতটুক একটা স্টেজ আছে, এই স্টেজ অনুযায়ী আমাকে স্যার পদক্ষেপ নিতে হবে। যদি দেখা যায় যে পানির লেভেল কমে গেছে কিছুক্ষণ আগে থেকে, তাহলে আমাকে বান্নাটা বন্ধ করে দিতে হবে। আর যদি দেখা যায় না কোনো একটা প্রেসার হাই হয়ে গেছে অথবা কোন একটা সেফটি ভালভের কাজ করতেছে না, সেই ক্ষেত্রে যদি বয়লারে একটা কোনো ইমার্জেন্সি আসে যায়, সেই ক্ষেত্রে আমাকে বয়লারের যে সেফটি ভালভ আছে ওটা যদি সম্ভব হয়, নিজে সেফ থাকে, সেটা আমাকে চেষ্টা করতে হবে যে আসলে লিভারটা খুলে দিলে আমার বয়লারটা সেফ থাকবে, সেটা করা যেতে পারে। তবে সবসময় নিজেকে সেভ করতে হবে, নিজেকে সেভ করে বয়লারকে সেভ করতে হবে স্যার। আমি একটু বলবো কি, জি, অবশ্যই। আসলে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হলে আগে ফার্স্ট হচ্ছে মানে মাথা ঠান্ডা রাখতে হবে আর কি। তো মাথা ঠান্ডা রেখে আগে দেখতে হবে বিষয়টা, মানে অপারেটরদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে আগে বিষয়টা দেখতে হবে কি আসলে হয়েছে কি এবং ওটা আসলে কোন পর্যায়ে আছে। যদি নিয়ন্ত্রণযোগ্য হয় তাহলে যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে ইনফর্ম করা, দেন হচ্ছে যদি নিয়ন্ত্রণযোগ্য হয় তাহলে নিয়ন্ত্রণ করা লাগবে, মানে যতটুকু সে সেফটি মেনটেন করে নিয়ন্ত্রণ করতে পারে সেটা নিয়ন্ত্রণ করা, আর নিজেকে সুরক্ষা রেখে আসলে নিয়ন্ত্রণটা করতে হবে। আচ্ছা, যদি স্যার এক বয়লার কথায় রুমে বলতে গেলে তার আগে নিরাপত্তা এবং সেফটি মেনটেন করে কাজ করা লাগবে। ঠান্ডা মাথায় নিয়ে স্যার নিরাপত্তা এবং সেফটি মেনটেন করে কাজ করা লাগবে স্যার, এক কথায়। আচ্ছা, মনে করেন যে বয়লার রুমে আগুন লাগছে, এখন এই ক্ষেত্রে আপনার করণীয় কি? বয়লার রুমে স্যার আগুন Sorry, লাগছে, বুঝলাম সেই না। আগুনটা স্যার বাহিরে, বয়লারের বাইরে না বয়লার রুমের ভিতরে। রুমের ভিতরে লাগলে স্যার আমাদের তো ফায়ার এক্সটিংগুইশার আছে, সেক্ষেত্রে আমরা আগুনের ধরন অনুযায়ী ফায়ার এক্সটিংগুইশার ইউজ করলে এটা রিমুভ হবে। এখানে দৌড় মারে পালানোর কোনো কিছু নাই স্যার। যেমন কয়েকদিন আগে আমাদের এখানে একটা চিমনিতে আগুন ধরছিল, ওখানে কি দৌড়াদৌড়ি না করে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আমরা রিমুভ করছি ইনশাল্লাহ। Good. স্যার এরকম সিচুয়েশন যদি হয়ে যায়, তাহলে আগুনের ধরন অনুযায়ী ওখানে ফায়ার এক্সটিংগুইশার প্রয়োগ করে আগুনকে নিভানোর চেষ্টা করতে হবে। তাছাড়া আমি যদি দৌড় মারে চলে যাই, ওই আগুনটা বাই দি বাই টানেল বোর্ডে যাবে, টানেল বোর্ড থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় কেবলে লাগে, আরো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টের আশঙ্কা দেখা দিবে। যার কারণে আমাকে দৌড়ে না পালিয়ে আগুনের ধরন অনুযায়ী সেখানে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে আমরা আগুনটাকে দুর্ঘটনা থেকে এড়াতে পারি, বয়লারটাকে সেভ করতে পারে এবং নিজেও সেভ করতে যে কোনো ধরনের দুর্ঘটনাই ঘটুক না কেন, আগে অ্যাসেসমেন্টটা জরুরি প্রচন্ড পরিমাণে। যেটা স্যার বললেন যে আগুন লেগে যাওয়া বা আগুন না লাগাও, যদি একটা এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়, ফার্স্ট অফ অল এনশিওর করতে হবে যে আমি বা অন্য কর্মীরা সেফ থাকবে, নিজেদের সেফটিটা আগে এনশিওর করতে হবে। এরপরে অ্যাসেসমেন্টের প্রয়োজন যে
ইমার্জেন্সি সিচুয়েশনটা স্কেলটা কিরকম? এটা কি কন্ট্রোলেবল? এটা কি খুবই নগণ্য কোনো ইমার্জেন্সি, খুবই সামান্য কিছু, নাকি এটা অ্যাকচুয়ালি খুবই সিরিয়াস কেস যেটা আমাদের হ্যান্ডেলিং পাওয়ারের বাইরে? এখন এই অ্যাসেসমেন্টটা সঠিকভাবে করতে পারলে বাকি স্টেপ গুলা ইজি হয়ে যায়। যদি আমি অ্যাসেস করে বুঝতেই পারি যে এটা খুবই সামান্য, ইজিলি কন্ট্রোলেবল, তাহলে আমি সেই পদক্ষেপ গুলো নিব যেটা এই স্টেপটা ইমার্জেন্সি সিচুয়েশনটাকে সামাল দেওয়ার জন্য। আর যদি মনে হয় যে না, এটা অ্যাকচুয়ালি আমার হাতের বাইরে, সেক্ষেত্রে আমার রেসপন্স গুলো হবে ওইটার পার্সপেক্টিভে। জি, ধন্যবাদ। যদি এরকম হয় যে আপনি ওয়াশরুম থেকে আসছেন কিংবা যে কোনো একটা পরিস্থিতি থেকে বয়লারের দিকে লক্ষ্য করছেন, দেখছেন যে বয়লারে পানির লেভেল কম আছে, এক্ষেত্রে আপনি কি কি করতে পারেন? তার আগে আমার হচ্ছে পিট ওয়াটার ট্যাঙ্কে পানি আছে কিনা দেখা যাচ্ছে পানি আছে কিন্তু পিট ওয়াটার আপনার পাম্প আমাদের পাম্প কি চলতেছে কিনা, না পাম্প চলতেছে কিন্তু হাওয়া ধরছে, পাম্পের পানি যাচ্ছে না। আগে খেয়াল করতে হবে স্যার আমার দুইটা মানে ইমার্জেন্সি, আমার দুইটা ইমার্জেন্সি বিষয় হচ্ছে স্যার এখানে দুইটা আমাদের পিট ওয়াটার ট্যাঙ্কে পানি আছে কিনা। দেখা যাচ্ছে পানি নাই, পাম্প চলতেছে, পানি আসতেছে না। দ্বিতীয় স্যার আমার হচ্ছে পিট ওয়াটার, আপনার পিট ওয়াটার যে পাম্প আছে, আমরা যে পাম্প ব্যবহার করি, পাম্পটা দেখা যাচ্ছে পাম্প চলতেছে, হাওয়া ধরছে, পানি আসতেছে না, এবং আপনার মনে হয় গ্যাস সাউন্ড দিচ্ছে, বাজেন লেগে গেছে। তো এই সিচুয়েশনে আমাদের আসলে মানে ব্লো ডাউন পানিটা, স্টিমের ব্লো ডাউন পানিটা মানে ব্লো ডাউন না দিয়ে স্যার যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া, আর যেটা সমস্যা এটা সলভ করা। জি, আচ্ছা ধরেন, আমার বলেন। পানির লেভেল যদি নিচে চলে যায় কোনো কারণে, যেমনটা আপনি বললেন স্যার, আমি যদি কোনো হঠাৎ করে এটা লক্ষ্য করি, ফার্স্ট অফ অল আমার ফিড ওয়াটার ডেলিভারি এবং বার্নিং এই দুইটা বন্ধ করতে হবে। কারণ এমন পরিস্থিতি যদি আমার লেভেল নিচে চলেই যায়, আমার বার্নিং চালু ছিল, অর্থাৎ আমার বয়লার অলরেডি অনেক হিট অবস্থায় আছে, এই অবস্থায় যদি আমি ফিড ওয়াটার দেইও, সেটা অ্যাকচুয়ালি দুর্ঘটনার কারণ হবে। কারণ সুপারহিট অবস্থায় এক্সট্রিম কুল হয়ে থার্মাল শকের মধ্যে চলে যাবে। তো আমাকে এই অবস্থায় এটা বন্ধ করতে হবে আগে, ফিড ওয়াটার আর বয়লার দুইটাই। তারপরে আমাকে পরবর্তী স্টেপে ক্ষতিটা কত দূর হয়েছে বা আদৌ হয়েছে কিনা এটা দেখতে হবে, এটা অ্যাসেসমেন্ট করতে হবে। যদি ক্ষতি হয়েই থাকে কিছু, তাহলে আমাকে তার রেসপেক্টে স্টেপ নিতে হবে। আর যদি এখনো ক্ষতি না হয়ে পারে, তাহলে আমাকে ওয়েট করতে হবে যে বয়লারটাকে কিছুটা ঠান্ডা হতে হবে, ওটাকে নিজে 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 টেম্পারেচারটা চেক করে ঠান্ডা হতে হবে। তারপরে আমি আবার অপারেশনটা শুরু করতে পারবো যদি সবকিছু ঠিক থাকে। স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, মনে করেন স্যার পানির স্তর কমে গেছে, এদিকে দেখা যাচ্ছে আমার পিট ওয়াটারে মানে পিট ওয়াটার ট্যাঙ্কে পানি আছে কিন্তু পাম্প নষ্ট হয়ে গেছে। কারণ এই অবস্থায় তো স্যার মনে করেন সাথে সাথে তো আমার পাম্পটা চেঞ্জ করা তো সম্ভব না। তাই এটা যদি আমার এনশিওর করার জন্য, আমার সেফটি এনশিওর করার জন্য আমার আগে হচ্ছে বয়লারের প্রেসারটা কমানো, বা সেফটি ভালভটাকে সেফটি ভালভ দিয়ে আমার এই স্টিম গুলো আবার বাইরে মানে আপনার হচ্ছে আউট করে দেওয়ার পর আমার বয়লার যখন আপনার প্রেসার কমে আস্তে আস্তে কমবে, তাহলে আমরা এনশিওর করে মানে মানে আমার পিট ওয়াটার পাম্পটা চেঞ্জ করা। হঠাৎ করে যে স্যার হচ্ছে আপনার এই পিট পানি যখন কমে যাবে, তখন তার স্যার হঠাৎ করে আমি তার পিট ওয়াটার পাম্পটা চেঞ্জ করতে পারবো না। কারণ আমার হচ্ছে আগে এনশিওর হওয়া লাগবে, বা প্রেসার স্টিম স্টিম বয়লার আমার হচ্ছে যে প্রেসার থাকে প্রেসারটা কমা লাগবে, স্টিমের পরিমাণ কমা লাগবে, সেফটি ভালভ দিয়ে আমার স্টিম ছেড়ে দিতে হবে, ব্লো ডাউন দিয়ে আমার যে আছে পানি ছেড়ে দেওয়া লাগে। লিগে স্যার মানে এনশিওর করে মোটামুটি স্যার আমার হচ্ছে সেফটি এনশিওর করে মানে আমার তখন তো আমার স্যার কাজটা করা লাগবে, মানে আমাদের ফিট ওয়াটার পাম্পটা চেঞ্জ করতে পারবো। নাহলে এর আগে স্যার কোনো ধরনের চেঞ্জ করা সম্ভব না। আচ্ছা, যদি একটা ফিড পাম্পের সেল নষ্ট হয়ে যায়, তাহলে কি করতে হবে আমাদের? তার বুঝি না শুনতে স্যার, পাইনি। আরেকবার বলতেন পারবেন? হিট পাম্পের সিল যদি স্যার ড্যামেজ হয়, লিকেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে শামীম যদি ভাই আমাদের দয়া কাছে করে আপনার হচ্ছে একটু আনমিউট করলে ভালো হয়। শামীম ভাই স্যার আসলে ওনার জন্য কথা বোঝা হচ্ছে না। আচ্ছা, একজন যখন কথা বলবেন বাদ বাকি সবাই মিউট করে রাখবেন, ঠিক আছে? কারণ মিউট করে না রাখলে সাউন্ড গুলো ভিতরে আসে, তো যার কারণে একটু সমস্যা হয়।
জি, কন্টিনিউ করেন। আপনার প্রশ্নটাই ভালো করে বলতে এটা কাইন্ডলি আরেকবার বলবেন? যদি ফিড পাম্পের সিল নষ্ট হয়ে যায় তাহলে কি করতে হবে? জি, আমরা যদি এনশিওর করতে পারি যে আসলে ফিড পাম্পের সিল নষ্ট হয়েছে, তখন আসলে পাম্পটা বন্ধ করে আমরা ওটা যে সিলটা আছে, যেই মডেলের সিল আছে, আমরা সেম মডেলের সিল আসলে চেঞ্জ করে দিব। এছাড়া আসলে সিল চেঞ্জ না করলে বা ওটা পরিবর্তন না করলে তো মনে হয় না আর অন্য কোনো পদ্ধতিতে কাজ হবে। আগে স্যার আসলে স্যার আমার যখন আমার ফিট ওয়াটার পাম্পের যখন স্যার মেকানিক্যাল সিল ড্যামেজ হয়ে যায়, তখন স্যার আপনি সাথে সাথে তো আর স্যার কাজ করা তো সম্ভব না। আমার সবকিছু সেফটি এনশিওর করে বা আমার দেখতেছে এদিকে দেখা যাচ্ছে আপনার এই আমার উৎপাদন বিভাগ চলতেছে, আপনার হঠাৎ করে আমার মেকানিক্যাল সিল নষ্ট হয়ে গেছে। সিল নষ্ট হলে তার স্যার এত ইমার্জেন্সি না যে আমার মানে সিল নষ্ট হলে স্যার জাস্ট আমার কি পানি লিকেজ করে এতটুকু শেষ। পানি লিকেজ করলে স্যার আমার তো আপনার সাথে সাথে কোনো কাজ করা সম্ভব না, যাতে আমার মনে করেন আমার সব দিক দিয়ে খেয়াল রেখে মাথা ঠান্ডা রেখে সেফটি এনশিওর হয়ে মানে আমার পরবর্তী দেখা যাচ্ছে আমার এটা সিল এমন এমন হয় স্যার, সিল নষ্ট হলে তো পানিও আসে, সমস্যা নাই। আপনার বয়লার তো পানি আসে, সিল নষ্ট হওয়ার পরে জাস্ট সিলটা হচ্ছে আবার পানি লিকেজ না করার জন্য, যাতে ব্যাক পানিটা না আসে। এই সিলটা আসলে ব্যবহার করে মানে পাম্প ব্যবহার করে এই কারণে। তো সিলটা আমি স্যার যখন আমি বয়লার দেখুন আমার যখন উৎপাদন চলতেছে, আমার বয়লার এখন 8 কেজি 9 কেজি প্রেসার হয়ে গেছে, তখন আমার সিল নষ্ট হয়, তাহলে আমার স্যার এটা তো এমার্জেন্সি যে কাজ না যে আমি সাথে সাথে করবো, বা আমার এটা এখন করা জরুরি। আমার উৎপাদন চলতেছে, আমার উৎপাদন এখন যদি বন্ধ করে দেয়, আমার স্টিম লাইন যদি এখন বা বন্ধ হয়ে যায়, তাহলে আমার অনেক উৎপাদন লস। তা সব দিক দিয়ে খেয়াল করলে বা খেয়াল করে দিয়ে এনশিওর হয়ে স্যার আমরা মেনটেন্যান্সের দিনে এই কাজটা করতে পারি আমার মনে হয়। আর কেউ? স্যার আমি যদি বলি, হুম, যদি ফিড পাম্পের সিল মেকানিক্যাল সিলটা যদি ড্যামেজ হয় বা লিকেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে মাথায় রাখতে হবে সিলটা চেঞ্জ করতে হবে। কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে আমার বয়লারের কি অবস্থায় আছে সেটা মাথায় নিয়ে আমাকে সিলটা চেঞ্জ করতে হবে। সিল যদি আমি চেঞ্জ না করি সেই ক্ষেত্রে ওখানে হাওয়া ধরবে, অর্থাৎ প্রাইমিং এর একটা ইস্যু আছে। এখানে পানির ডেনসিটি বেশি, যার কারণে বাতাসটা সবসময় বয়লারের ভিতরে যাবে, এই জন্য পানি যাবে না, বাতাসটা যাবে, প্রাইমিং এর প্রয়োজন হবে। যার কারণে আমাদেরকে সিল অবশ্যই চেঞ্জ করতে হবে। তবে বয়লারের বার্নারটা বন্ধ করে বয়লারটা একটা নির্দিষ্ট পর্যায়ে ঠান্ডা করে নিয়ে এসে এরপরে সিলটা চেঞ্জ করতে হবে। সিল চেঞ্জ করা ছাড়া যদি আমরা বুঝি যে সিলের সমস্যা, সিল চেঞ্জ করা ছাড়া অ্যাকচুয়ালি কোনো সলিউশন আছে বলে আমার মনে হয় না স্যার। আচ্ছা। আরেকটা তবে ভাই আমি যতটুকু ম্যাক্সিমাম জায়গাতেই মানে স্পেয়ার করে হচ্ছে ফিড পাম্প থাকে, যার কারণে একটা প্রবলেম হলে আরেকটা দিয়ে ব্যাকআপ দেওয়ার মতো অপশন বেশিরভাগ জায়গাতেই থাকে আর কি, আমার জানা মতে। হ্যাঁ স্যার, বাইপাস লেন একটা বা ব্যাড সাউন্ড দিচ্ছে বা একটা নষ্ট হয়েছে বা আমি আরেকটা চালাইলাম, মানে বাইপাস লেন থাকা জরুরি স্যার, অতি জরুরি, যাতে আমার কোনো ধরনের কোনো সমস্যা হলে ফিড একটা পাম্প একটা সমস্যা হলে আরেকটা দিয়ে আমি চালাবো। একটা বয়লারে ম্যাক্সিমাম কি কি জায়গাতেই থাকে। সমস্যা হতে পারে কেউ বলতে পারবেন? স্যার বুঝি না এই প্রশ্নটা আবার করছি। একটা বয়লারে কি কি সমস্যা হতে পারে? সমস্যার মধ্যে হতে পারে হচ্ছে বয়লারে ফায়ার নিচ্ছে না, তারপর হচ্ছে বার্নার অন হচ্ছে না, তারপর হচ্ছে ফিড পাম্প চলতেছে না, স্টিম প্রেসার বেশি হয়ে যাচ্ছে, দেন হচ্ছে স্টিম লিকেজ হচ্ছে, আহ, আপনার হচ্ছে চিমনি দিয়ে সাদা সাদা ধোঁয়া বের হচ্ছে, এরকম টাইপের প্রবলেমই আসলে বেশি ফেস করা লাগে। আর কেউ? স্যার এয়ার ফিলিং অনেক সমস্যা হচ্ছে স্যার আমাদের, যেমন কি স্যার গ্লাস লেভেল অনেক সময় কি হয়, গ্লাস লেভেলের যে গ্যাসকেট আমরা ব্যবহার করি, গ্যাসকেট নষ্ট হয়ে যাচ্ছে, গ্লাস দিয়ে দিব ওয়াটার লিকেজ করতেছে। দ্বিতীয়ত স্যার দেখতেছি প্রেসার গেজ আমরা তো ব্যবহার করি, প্রেসার গেজ দেখা যাচ্ছে এখানে মিটারে ইলেকট্রিক্যাল মিটারে শো করতেছে 5 কেজি স্টিমের, বা প্রেসার গেজ দেখতেছে 4 কেজি, এইটা সমস্যা হতে পারে। সেফটি বলতে স্যার এই স্টিম লিকেজ হতে পারে। বোল ডাউন ভালভে স্যার আপনার বোল ডাউন দেখা যাচ্ছে, বোল ডাউন ভালভ নষ্ট হতে পারে স্যার। আর তারপরে দ্বিতীয় স্যার আমাদের মনে করেন যে আমরা এই মানে যে স্টিম পাইপ লাইন ব্যবহার করি, পাইপ লাইন দিয়ে লিকেজ হতে পারে, মানে আস্তে আস্তে কয়ে যাবে ব্যাপারে ফিড ওয়াটার ট্যাঙ্কে, মানে ফিড ওয়াটার পাম্পে আবার হচ্ছে ব্যাক সাউন্ড হতে পারে, বা দেখা যাচ্ছে ফিড ওয়াটার পাম্প স্যার অনেক ধরনের, বলতে গেলে স্যার অনেক ধরনের সমস্যা হচ্ছে, আমার কাজ করতেছে না দেখা যাচ্ছে মাঝে মধ্যে, মানে এই
দেখা যাচ্ছে আপনার আমার হচ্ছে মানে বয়লার হচ্ছে ডাউন আছে কিন্তু প্রেসার দেখা যাচ্ছে হাই, অনেক ধরনের স্যার সমস্যা হতে পারে। তারপর হচ্ছে বার্নার স্যার সমস্যা, আগুন জ্বলতে পারে। ওকে আপনার হচ্ছে ব্লোয়ার স্যার ভালো দিচ্ছে না ভালো করে, ইম্পেয়ারের কারণ হচ্ছে জ্যামের কারণে সিম্বিতে স্যার কালো ধোঁয়া বের হতে পারে, অনেক ধরনের স্যার সমস্যা হতে পারে আসলে। আর কেউ? জি স্যার, আমি একটু শেয়ার করি। বয়লারে অ্যাকচুয়ালি অনেক ধরনের সমস্যা হয়, সেটার মধ্যে হতে পারে যে যে আমরা ফিড ওয়াটারটা বয়লারে নিব, এই নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম সমস্যা হতে পারে যে ফিড পাম্প যেটা আছে এটার ইম্পেলারের কোনো সমস্যা হতে পারে, বা সিলের সমস্যাটা তো সবাই ভিজুয়াল দেখতেই পারবে, কিন্তু আমরা যদি ইন্টারনাল কোনো সমস্যা পাই, ফিড পাম্প ইন্টারনাল সমস্যার কারণে আমাদের পানিটা ঢুকবে না, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত যদি আমরা যাই বার্নারের যে যদি এয়ারফুয়েল মিক্সচারটা যদি রিচ মিক্সচার না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লিট কম্বশন হবে না। কমপ্লিট কম্বশন না হলে আমার স্টিম প্রডিউস সেভাবে হবে না, মানে অ্যাকচুয়াল প্রডিউস স্টিম প্রডিউস হবে না। চিমনি দিয়ে আমাদের সাদা ধোঁয়া বের হবে। এছাড়া আমরা যদি স্টিম প্রডিউস ঠিক আছে, দেখা যাচ্ছে যে বয়লার অনেকক্ষণ চলছে কিন্তু স্টিমটা বের হচ্ছে না, মানে প্রেশার বেশি না, সেক্ষেত্রে দেখা যাবে যে ব্লো ডাউন যে আমরা করছিলাম এই ভাল্বের কোনো সমস্যা জন্য হইতে পারে, অথবা আমরা ব্লো ডাউন করছি কিন্তু ব্লো ডাউন ভাল্বটা বন্ধ করি নাই, সেই কারণে স্টিমটা প্রেশার কমে যেতে পারে। এছাড়া সেফটি ভালভের লিভার অনেক সময় আমরা কাজ করা হয় না, সেক্ষেত্রে মরিচা পরে ওখানে জমা আটকে যেতে পারে। এই কারণেও আমাদের বয়লারের সমস্যা হতে পারে যে হাই প্রেসার, কিন্তু প্রেসারটা আমরা রিলিজ করতে পারতেছি না, যে প্রেসারে বয়লারটা চালানোর কথা তার চেয়ে বেশি চলে গেছে কিন্তু আমরা সেই প্রেসারটা রিলিজ করতে পারতেছি না। এছাড়া মরবি যে লেভেল সুইচটা আছে, এই সুইচটা যদি অ্যাকচুয়ালি কাজ না করে, অর্থাৎ হাই থেকে হাই বা মিডিয়াম এবং লো থেকে লো, এই যে একটা সিকোয়েন্সিং যে কাজটা করে এই এই সুইচ এই যদি কাজ সুইচের না নাম করে কি? সেক্ষেত্রে সরি সুইচের স্যার, নামটা কি? মরবি সুইচ স্যার, মরবি লেভেল সুইচ, মুবরি। মুবরি, হ্যাঁ। মবরি স্যার, সরি হুম, মুবরি। মবরি লেভেল সুইচ, এটা যদি অ্যাকচুয়ালি এইভাবে হাই থেকে হাই বা লেভেল লো বা লো লেভেলে কাজ না করে, সেক্ষেত্রে আমাদের বলারে সমস্যা হতে পারে। তারপর এই তো স্যার। আর কেউ? আমাদের বিভিন্ন অ্যাটাচড যে সকল ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোতে সমস্যা হতে পারে। যেগুলো টিম বলেছে সেগুলো ট্র্যাক বাদে বলবেন, ঠিক এগুলো আছে? দেখতে হতে পারে। তারপরে আমাদের যে ফ্লেম ডিটেক্টর গুলা আছে, সেন্সর গুলো আছে, এগুলা প্রবলেম করতে পারে। প্রেসার রিলিফ ভালভ রিসেট না হতে পারে, বা আমাদের ফিড ওয়াটার পাম্পের পারফরমেন্স ধীরে ধীরে খারাপ হইতেও পারে, যে অনেকদিন হয়ে গেছে একটা ইনস্ট্রুমেন্ট, সেটার আস্তে আস্তে পারফরমেন্স লুজ হবেই, পারফরমেন্স খারাপ হবে, সেটা হইতে পারে রানিং অবস্থার মাধ্যমে। এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা, বয়লারের যদি কোনো একটা সমস্যা হয় সেই সমস্যাটা অবশ্যই সমাধান করতে হবে। And কেউ কি বলতে পারবেন যে কোন ধরনের সমস্যা হলে কি ধরনের সমাধানের দিকে যাইতে হবে? এরকম কয়েকটা বলতে পারবেন? টাস্ক বলতে পারবেন? স্যার, আমি তো বলিনি, হ্যাঁ। যদি আমার সর্বপ্রথম বার্ন যদি আমি জ্বালাই, সেক্ষেত্রে যদি আমি দেখি যে বয়লারের জ্বালাইতেছি আগুনটা ফ্লেমটা একটু সবুজ কালার, সেই ক্ষেত্রে আমাকে এয়ার ফুয়েল মিক্সারটা অ্যাকচুয়াল করতে হবে। যদি বার্নার যদি ভালোভাবে রিক্স মিক্সার না হয়, কমপ্লিট কম্বাসন না হয়, তাহলে স্টিম প্রডিউস হবে না, এটা সর্বপ্রথম দেখা দরকার আমার মতে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি হিট পাম্পে যদি সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাকে তৎক্ষণাৎ এটা সলিউশন করতে হবে, অথবা বাইপাস যে লাইন গুলো আছে এটা অ্যাক্টিভ রাখে ওটা আপাতত বন্ধ রাখতে হবে। আর প্রেসার গেজ আমাকে দেখতে হবে যে প্রেসারটা আছে কিনা, যদি না থাকে বা কমে গেছে বা লোয়ার হয়ে গেছে প্রেসার গেজে স্টিম প্রেসার, সেই ক্ষেত্রে আমাকে এখানে বার্নার অফ করে দিতে হবে।
যেহেতু হাই প্রেশার হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাকে বার্নার অফ করে দেওয়া যেতে পারে। এছাড়া সেফটি ভালভ থেকে প্রেসার রিলিজ দিয়ে যেতে পারে। এছাড়া ব্লো ডাউন যে ভালভটা আছে এই ভালভটাকে আমি সিচুয়েশন অনুযায়ী ছেড়ে দিলাম যাতে আমার রিস্ক না থাকে। সেক্ষেত্রে আমাকে ব্লো ডাউনটা করতে হবে। এছাড়া এইটুকুই স্যার। আচ্ছা, বয়লারের সেফটি ভালভের সমস্যা হলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এটা কেউ বলতে পারবেন? স্যার বয়লারের সেফটি ভালভের সমস্যা হতে পারে স্যার বয়লার স্টিম লিকেজ হয় পাইপ মানে বয়লারের সেফটি ভালভ স্যার স্যার স্টিম লিকেজ হয়। স্টিম লিকেজ হলে স্যার আমার অবশ্যই আমার হচ্ছে সেফটি ভালভটা চেঞ্জ করা দরকার। কারণ সাধারণত স্যার সেফটি ভালভটা চেঞ্জ করতে হবে না, তাই আমার হচ্ছে যেদিন আমার বয়লারে আপনার মেনটেনেন্স হয় ওই দিন আমার হচ্ছে এই সেফটি ভালভটা চেঞ্জ করা লাগবে। আর দেখা যাচ্ছে স্যার মনে করেন আমার এমন হয় স্যার, মনে করেন আমার হচ্ছে সেফটি ভালভটা আমার বয়লার সর্বোচ্চ 10 কেজি প্রেসারের বয়লার, তাহলে আমার স্যার আমার হচ্ছে অবশ্যই আমার হচ্ছে যে সেফটি ভালভটা ওইটা হচ্ছে 8 কেজিতে আমার সেট করে রাখতে হবে, যাতে আমাদের কোনো চাপ আসে, যাতে আমার কোনো দুর্ঘটনা না হয়। জানতে চান বাসার আগে স্যার যাতে আমরা মানে সেফটি ভালভ দিয়ে আপনার স্টিমটা কি হয়ে যায়, এই ব্রেক হয়ে যায়, যাতে কোনো ধরনের কোনো চাপ যাতে না আসে। আচ্ছা, সেফটি তাহলে ভালভ সেফটি ভালভ কতভাবে টেস্ট করা যায় কেউ বলতে পারবেন এখানে? স্যার সেফটি ভালভ দুই ভাবে আমরা আসলে সচরাচর করে থাকি, এক হচ্ছে পানি দিয়ে আর হচ্ছে অয়েল দিয়ে স্যার। পানি আর অয়েল দিয়ে স্যার অয়েল দিয়ে কিভাবে টেস্ট করেন সেফটি ভালভ? অয়েল দিয়ে স্যার আমাদের একটা হচ্ছে এই সেফটি ভালভের একটা হচ্ছে এই যেটা হচ্ছে মানে প্রেসার আমাদের একটা হ্যান্ড পাম্প আছে স্যার, যেটা হ্যান্ড পাম্প দিয়ে স্যার আমরা পানিও দিতে পারি ওই জায়গায়, আপনার স্যার মানে পানির জায়গায় অয়েলও দিতে পারি, আবার অয়েলের জায়গায় পানি দিতে পারি। এটা কি ধরনের সেফটি ভালভ? যে স্যার আমরা কি ধরনের বলতে হ্যান্ড যে সেফটি ভালভটা থাকে স্যার আমাদের এই সিম্বলের উপরে যে সেফটি ভালভ ব্যবহার করি ওই সেফটি ভালভটা স্যার। ও, আপনি এই সেফটি ভালভ টেস্ট করার যে মেশিনের কথা বলতেছেন ওইটা বলতেছেন তাই তো? তো ওই হ্যাঁ লাগিয়ে স্যার, হ্যাঁ তারপরে হ্যাঁ টেস্ট করেন? আচ্ছা, লাল স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি হ্যাঁ না বুঝছি। কি স্যার আমরা পেট্রোল মেরে স্যার পেট্রোল দিয়ে একটা হাইড্রোলিক হোস পাইপ থাকে, আর আমরা পেট্রোলের মাধ্যমে একটা ফ্লাক্স ফিট করে স্যার এই বয়লার সেফটি ভালভের নিচে দুই জায়গায় হুম, মানে আমরা বয়েল মনে করেন সেফটি ভালভটা আপনার বন্ধ রেখে মানে আপনার 8 কেজি বা 10 কেজি প্রেসারের চেক দিয়ে আসি স্যার। আচ্ছা, বুঝছি। স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে। হুম, আমরা ম্যানুয়ালি চেক দিতে পারি, আমরা যে ওর সাথে যে হ্যান্ডেলটা আছে ওটা আমরা মাঝে মধ্যে প্রেস করে দেখতে পারি সেফটি ভালভ ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। না ম্যানুয়ালি চেক দিলে ভাই, মনে করেন ম্যানুয়ালি চেক দিলে তো আমাদের অনেক ধরনের দুর্ঘটনা হতে পারে, কেননা কারণ আমার হচ্ছে আমি এনশিওর হয়ে গেলে যদি কাজটা আমি এনশিওর হয়ে যদি কাজ করি তাহলে আমার মানে আমরা বলি না আমরা কাজ করার আগে সেফটি মেনটেন করবো, তাহলে সেফটির মধ্যে এটাই পড়ে। আমার অবশ্যই আমার হচ্ছে সেফটি বলতে আমার যে এত কেজি প্রেসার দরকার অত কেজি প্রেসার সেট করে রাখতে হবে, নাহলে আমার বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমি কি করতে পারি? বলেন। আহ, কিছুক্ষণ আগে একজন বললো যে অয়েল দিয়ে টেস্ট করা হয়, তো উনি বললো যে যেহেতু পেট্রোলের কথা উল্লেখ করলো, অপারেটিং টাইমে নিশ্চয়ই এই কাজটা করা যাবে না, কারণ অপারেশন টাইমে তো বয়লার অনেক হিটে থাকে। হুম, তো এরকম একটা হিট সোর্সের কাছে যদি আমি বার্নেবল অয়েল প্রোভাইড করি তাহলে সেফটি তো থাকলো না নিশ্চয়ই। আর দ্বিতীয় যেটা হলো আমার সেফটি বাল্বটা ইন অপারেশন টাইমে কোনো প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারতেছি যে এটা অপারেশন রানিং অবস্থায় কোনো কারণে এটা প্রবলেম হয়েছে। এই ক্ষেত্রে তো আমাকে অবশ্যই অপারেশন অফ করতে হবে এবং তারপরেই এটা ঠিক করতে হবে। যদি সাপোজ আমার সেফটি ভাল্বটা লিকেজ হয়ে গেছে, ও স্প্রিংটা যেটা শার্ট অবস্থায় থাকার কথা ছিল কোনো কারণে নাই, এই অবস্থায় তো আমার স্টিম লস করবে, আমি প্রেশার লস করবো, নিশ্চয়ই আমাকে অফ করেই এটার ব্যবস্থা নিতে হবে। আপনার যখন সেফটি ভালভ চেক দিবেন তখন আপনার হচ্ছে বোঝা যাবে কোনো পানি লিকেজ করতেছে কিনা বা কোনো অয়েল লিকেজ, বা আমরা যা সচরাচর আমরা যেটা দুইটা দিয়ে করি অয়েল আর পানি বললাম আপনাদেরকে,
মানে যখন আমি চেক দিব তখন আমি বয়লার আরেক পাশে রানিং বয়লারে যেটা আপনি আমরা কি হচ্ছে পানি দিয়ে আউটলেট, টেস্ট করেন? বুঝলেন স্যার? রানিং বয়লারে আপনি পানি দিয়ে টেস্ট করেন সেফটি ভালভ? হ্যাঁ, রানিং বলে স্যার পানি দিয়ে আমরা চেক দিই। মানে আমরা হচ্ছে মানে বর্তমান স্যার আমরা কিছুদিন আগে সেফটি ওয়াল চেঞ্জ করছি। মানে আগেরটা আমাদের লিকেজ ছিল। তো আমরা যে ইনলাইন দিয়ে আপনার হচ্ছে পানির দিকে পানির মাধ্যমে পাম্পের মানে পাম্প আছে আমাদের একটা, পাম্পের মধ্যে পানি দিয়ে একটা মানে পানি দিয়ে আরেক পাশ দিয়ে কোনো মানে পানি লিকেজ করতেছে কিনা, মানে 8 কেজি প্রেসার বা 10 কেজি প্রেসার মতো তুলে আপনার হচ্ছে কোনো দিক দিয়ে কোনো আপনি পানি রানিং লিকেজ বয়লারে করতেছে না বা সেফটি কোনো ভালভের মধ্যে পানি ঢোকান কিভাবে? রানিং বয়লার তো স্যার আপনার কেমনে মানে আপনার ওদিকে তো আমরা ইয়া করতে পারেন। রানিং বয়লার তো স্যার পানি দিয়ে কিভাবে করবো স্যার? রানিং বয়লার তো আপনার হচ্ছে গিয়া দিয়ে করবো আপনার হচ্ছে ভাই স্টিমের মাধ্যমে করা যায়। স্টিম তো মারবো তখন তাই স্টিম থাকে না স্যার, পানির মাধ্যমে করা যায় আর কি পানি। আপনি যত সময় একটু বলেন রানিং করার এই জন্য কনফিউশন সৃষ্টি হয়েছে আর কি। আচ্ছা স্যার, হ্যাঁ 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 হ্যাঁ। বুঝছি। ঠিক রানিং আছে। বয়লার স্যার কেমনে চেক করবো পানি দিয়ে? এটা তো হয় না স্যার, রানিং বয়লার তো আপনারা পানি দিয়ে মূলত কোনো ওই বিষয়। আপনি যেটা বলছেন এদিকে হাইড্রোলিক ক্লাসগুলো টেস্ট মনোযোগ দিয়ে মানে করেন নাই তো? পাম্পে এরকম টাইপের কিছু নাকি আপনি যেটা বলছেন আবুল ভাই? ওই কথা, হ্যাঁ হ্যাঁ, হাইড্রোস্ট্যাটিক টেস্টের কথা বলতেছে। হ্যাঁ আমার মনে হচ্ছে ওরকম কিছু একটা টেস্টের কথা বলেছেন। হাইড্রোলিক স্যার আমার টেস্টের একটা কোশ্চেন ছিল দিকে স্যার। চলে গেছে। হ্যাঁ, বলেন। স্যার বয়লার ট্রায়াল, আমি একটা বই পড়ছি বয়লার ট্রায়াল, কিন্তু আমি অ্যাকচুয়ালি বুঝি নাই বয়লার ট্রায়ালটা কি। এটা স্যার যদি আচ্ছা, একটু বলতেন স্যার। ট্রায়াল রান বুঝেন? ট্রায়াল রান, ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল রানিং বা ট্রায়াল রান বলতে এখন স্যার আপনি পরীক্ষামূলক ওইখানে যে ওনারা ফার্স্ট যে স্টেপে ট্রাই চেক করা করেন। মেইন অপারেশনের আগে। হ্যাঁ হ্যাঁ, এখন ওইখানে যে কি কি শব্দ সামনে লেখা আছে এটা না বলে তো আর সরাসরি এভাবে বলা যায় না। এখন দেখা যাচ্ছে যে সামনে এমন কিছু লিখে রাখছে যার পুরো মিনিংটাই অন্যরকম। কিন্তু বয়লার যদি ট্রায়ালের কথা বলেন তাহলে হয়তো বা ট্রায়াল রানের কথা বলা থাকতে পারে, যে বয়লার ফাইনালি রান করার আগে তার আগে জি। চেক পারপোজে যে বয়লার রান করা হয়, রান করে চেক করা হয়, এইটা হইতে পারে। এখন আগে পিছে কি কি লেখা আছে ওই পুরো বাক্য দেখে তারপরে বলতে হবে, বুঝছেন? জি স্যার, ঠিক আছে। কারণ পুরো বাক্য না দেখে আমি বললাম, আপনি বুঝলেন, তারপরে যায় দেখলেন যে ঘটনা তো উল্টা, ওইটা বুঝছেন? চলছে না। তবে প্রাথমিকভাবে চেক করার জন্য হয়তো বা ট্রায়াল রানের কথা লেখা থাকতে পারে। স্যার আজকে কি 24 নাম্বার ক্লাস হলো? আজকে কোনো ক্লাস হয় নাই, আজকে এমনি আপনাদের একটা ফিডব্যাক নিলাম। আজকে প্রেজেন্ট। আপনি একটু পর্দায় অবশ্যই বের হয়ে হ্যাঁ আমি যে আজকে। প্রথম দিকে ছিলাম না। হ্যাঁ হ্যাঁ আমরা কত 24 নাম্বার? হ্যাঁ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।